আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও বিচারপতি সহ 13 জনকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির। 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। সব ক্ষেত্রে চলমান সংস্কার শেষেই নির্বাচন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ বলে জানিয়েছে বিএনপি। সবার কাছে গ্রহণযোগ্যতা থাকে, সরকারকে এমনভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ। বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি। বিশ্বের তাপমাত্রা আরও 2 ডিগ্রির বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয়ের সতর্ক বার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ফুটবল কিংবদন্তির আকস্মিক প্রয়াণে শোক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দেশের সব ক্ষেত্রে চলমান সংস্কার শেষেই নির্বাচন দেয়া হবে। সাদি মাহমুদের রিপোর্ট। Mohammed Yunus, Chief Advisor of Bangladesh, talks to Al Jazeera. আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে টক টু আল জাজিরাতে সাংবাদিক নিক ক্লার্কের মুখোমুখি হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সংকট নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। I had no interaction with President Trump in the past, so I had no problem with him. সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান তিনি, তবে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত থাকতে পারে অন্তর্বর্তী সরকার। I think everybody has his interim government. We are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. You have a chance. You didn't take it. So you could be interim head for 4 years, which is pretty much an electoral term, isn't it? I didn't say that I'll be for 4 years. I'm saying this is the term, that maximum that one can draw. Right. But that's not our intention. Our intention to get it done as quickly as possible. ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। She's making speeches, calling for movements inside of Bangladesh. This is not going to be helpful for Bangladesh at all. So we draw attention to the Indian authorities that you are hosting her, that's fine, but also please make sure that she doesn't create problem for us. Will you be pushing for her extradition? Yes, because there's a legal process going on.
and he is found guilty, and definitely she will be asked for repatriation. আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, জীবন সায়ান্নে তার এ ধরনের কোনো ইচ্ছা নেই। Would you stand for election? No, I'm not a politician. I enjoy my role, what I have been doing. At my last stage of my life, I'm not going to change that. Mohammed Yunus, thank you. সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে আশাহত হয়েছে বিএনপি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি বলেছেন, বিএনপি আশা করেছিল সমস্যা চিহ্নিত করে নির্বাচনের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুল আরও বলেন, সংস্কার নির্বাচিত সরকার করবে, সবার কাছে যেন গ্রহণযোগ্যতা থাকে, অন্তর্বর্তী সরকারকে এমনভাবে এগিয়ে যেতে হবে। এই সরকার বেশি দিন থাকলে সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়, সেখানে এখনো সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে। কিভাবে কাজ করবেন আপনি? কাদেরকে নিয়ে সংস্কার করবেন? দেশ শাসন করা, এর মধ্যে যেন স্বস্তি পায়, শান্তি পায়। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই। তাও তো মানুষ মেনে নিচ্ছে না কেন? যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন, তার ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন। ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের দিনে মারাত্মক আহত কাজল মিয়াকে থাইল্যান্ড পাঠিয়েছে সরকার। রোববার দিবাগত রাতে কাজলের স্ত্রী সিনথিয়া সহ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়ে। বিমানবন্দরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, কাজলের মতো গুরুতর আহত আরও 25 জনকে বিদেশে চিকিৎসা দিতে হবে। আহত প্রত্যেকটি প্রাণ বাঁচানো এবং তাদের সুস্থ জীবন ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা সরকারের অঙ্গীকার। রেজভি নেওয়াজের রিপোর্ট। 5ই আগস্ট দুপুরে শিক্ষার্থী জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের কয়েক ঘন্টা আগে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া। সেই থেকে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাজলের মাথায় অস্ত্রোপচার হয়েছে। গত 3 মাসে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বটে, তবে বাঁ হাত এবং পা পুরো অচল হয়ে গেছে। রোবোটিক ফিজিওথেরাপি সহ আরও উন্নত চিকিৎসা দিতে কাজলকে থাইল্যান্ডে পাঠানো হলো। ডাক্তার যখন বলেছেন যে এরা স্টেবল হয়েছে, এখন পাঠানো যাবে, কাজে আমরা তখন থেকে চেষ্টা করছিলাম। কারণ এগুলো তো আমি চাইলেই পাঠিয়ে দিতে পারবো না, কারণ ওই দেশের কোন দেশে তার চিকিৎসাটা হবে, কোথায় ভালো চিকিৎসা হবে, এবং আমরা তো নিজেরা টাকাটা নিয়ে যাব না, টাকাটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হবে, এবং যেই হাসপাতালে পাঠাবো সেই হাসপাতালের অ্যাকাউন্টে দিতে হবে। তো এদের ক্ষেত্রে যেটা আসছে, ওরা নর্মালি প্লেনে করে যেতে পারবে না, তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে। তো সেই কারণেই কাজলকে আমরা পাঠালাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, তার স্ত্রীও তার সাথে গেল। আরও একজন অপেক্ষা করছে নিউরো সায়েন্সের, তাকেও আমরা আশা করি কাল নাহলে পরশু আমরা পাঠিয়ে দিতে পারবো। আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠালাম 64 লাখ টাকা শুধু এয়ার অ্যাম্বুলেন্সে দিতে হচ্ছে। তারপরে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল ডিপোজিট আমরা 10 লাখ টাকা দিয়েছি, তারপরে কমান্ডে তারা যখন যা বলবে সেটি আমরা পাঠাবো, কারণ আমাদের তো এখন জানা হয়ে গেল। মুসের জন্য দিয়েছিলাম 1,75,00,000। তারপরে কাশিমি বলে একজন গেছে, তার জন্য আমরা দিয়েছি 70 লাখ। ফাহিমের জন্য আমরা দিচ্ছি 27 লাখ। তাদের তার ইয়ের থেকে যেটা বলেছে, তাদের জন্য আমাদের আরও অনেক টাকা দিতে হবে। তো যখন এগুলো কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা ঠিক বলতে পারবো না যে কত টাকা পর্যন্ত লাগবে। কাজল সহ 5 জনকে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, জানান স্বাস্থ্য উপদেষ্টা। ওই যে রোবোটিক থেরাপির কথা যেটা বলছিলাম, আমি এখানে নিউরোসায়েন্সের দিন মোহাম্মদ আছেন, উনি ওটার ডাইরেক্টর। ওনাকে বললাম যে এই যে রোবোটিক ফিজিওথেরাপি যেটা আমাদের দেশে নাই, আপনি আমাকে ইন্টারনেট ঘেটে কিংবা যেখান থেকে হোক আপনি আমাকে কি কি ইকুইপমেন্ট লাগে এগুলো বাইর করে দেন। যদি পাই কারো কাছ থেকে বিনা পয়সায় যদি নিতে পারি সেটা নিব, অথবা কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে আসলে এটা তো আমাদের এইবারের ইনজুরিতে শুধু হবে না, ভবিষ্যতে আমাদের তো অ্যাক্সিডেন্ট লেগেই আছে, তাহলে তাদের ক্ষেত্রে এটা কাজ দেবে। জুলাই আগস্ট সময়ে হাসিনা সরকার পতনের আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণ গেছে, আহতের সংখ্যা প্রায় 20,000। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব ও সাবেক একজন বিচারপতি সহ ১৩ জনকে প্রথমবারের মতো জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের আটক রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। পলাতক শেখ হাসিনাকে ধরে আনতে রেড নোটিশ জারির জন্য অনুরোধ করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে চিফ প্রসিকিউটর। মাঝারুল হক মান্নার রিপোর্ট। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সকাল 10:30টার পর আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, দীপু মনি, ফারুক খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলককে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। তবে কাঠগড়ার বাইরে বসানো হয় দীপুমণিকে, হাজির করা হয়নি সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে। সকাল 11টায় এজলাসে আসন গ্রহণ করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। কানায় কানায় পূর্ণ হয়ে যায় আদালত। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যসহ অন্যরা অপরাধের সাথে কিভাবে সম্পৃক্ত, আদালতে তার ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের 13 জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে 2009 সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল। আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের, সেটাকে রুদ্ধ করা হয়েছে। এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। 2 মামলায় তদন্ত শেষ করার জন্য আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন 1 নম্বর মামলায়, যে একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। মামলার শুনানির সময় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কয়েকবার কথা বলার জন্য দৃষ্টি আকর্ষণ করলেও ট্রাইব্যুনাল কোনো জবাব দেননি। এর আগে 27 অক্টোবর রাষ্ট্রপক্ষের করা 2টি আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে গঠন করা ট্রাইব্যুনালেই হাজির করা হয় শেখ হাসিনা সরকারের হেভিওয়েট মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। এদিন 5 আসামির পক্ষে শুনানি করতে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন এমন খবরে শুনানি থেকে বিরত হন সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। নাজিব বেগের রিপোর্ট। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট মন্ত্রী ও উপদেষ্টাদের প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় সকাল 10টার দিকে। প্রথমে নেওয়া হয় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী
গোলাম দস্তগীর গাজীকে। এরপর একে একে নেওয়া হয় আরও 8 প্রভাবশালী সাবেক মন্ত্রীকে। 2 উপদেষ্টা, আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন সাবেক সচিবকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। তবে আওয়ামী লীগ সরকারের এই প্রভাবশালী মন্ত্রী ও উপদেষ্টাদের আইনজীবী কে হচ্ছেন তা নিয়ে আগ্রহ ছিল অনেকের। 5 আসামির পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান আইনজীবী এহসানুল হক সমাজি। তবে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন। চিফ প্রসিকিউটর এমন দাবি করায় আসামি পক্ষের বক্তব্য উপস্থাপন থেকে বিরত থাকেন সমাজি। যেহেতু লার্নের চিফ প্রসিকিউটর যেই ইন্টিমেশন অনারেবল ট্রাইব্যুনালকে দিয়েছেন এবং বলেছেন যে আমি দায়িত্ব নিয়েই কথাই বলছি, সুতরাং সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত কোনো ইনফরমেশন ইন রাইটিং আমি না পাচ্ছি এবং আমি যদি মনে করি যে হ্যাঁ আমি সেই অফারের সাথে অ্যাকসেপ্ট করব, তখন সেই ক্ষেত্রে আমার পেশাগত সামগ্রিক বিষয়টি বিবেচনায় নিয়ে তখন আমি সিদ্ধান্ত নেব। পরে আসামিপক্ষের আরেক আইনজীবী রাষ্ট্রপক্ষের কাছে প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেন। আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। এট দ্য সেম টাইম দ্য ট্রাইব্যুনাল হ্যাজ অ্যালাউড on the basis of my oral submission to talk to the clients and এবং সেটা উনি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। বেলা 1:30টার দিকে আইনজীবী ও পরিবারের সাথে সাক্ষাতের পর আসামিদের কারাগারে পাঠানো হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি চলছে। সেখানে আছেন শাকির আদনান, যাচ্ছে তার কাছে। আদনান, আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা আমাদের বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আপনারা জানেন যে 3টি দাবিতে ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তার মধ্যে একটি দাবি হচ্ছে তাদের প্রথম যে দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিল করতে হবে 1 নম্বর, 2 নম্বর এই তিতুমীর কলেজ থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং 3 নম্বর যে দাবি সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য একটি কমিশন গঠন এবং সেটি বাস্তবায়ন ও রূপরেখা প্রণয়ন। তো এই দাবিতেই সকাল 11টা থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন। তিতুমীর ক্যাম্পাস থেকে তারা এখানে শিক্ষার্থীরা আসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখন আন্দোলন বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা তাদের দাবি আদায়ের জন্য এবং তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং তাদের আন্দোলন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলার কথা রয়েছে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী। তো এবং এর প্রেক্ষিতে আপনারা জানেন যে তাদের যে কর্মসূচি তার অংশ হিসেবেই সড়ক এবং রেলপথ অবরোধ এবং সেটাই হয়েছে যে যানবাহন সব বন্ধ রয়েছে আশপাশের এলাকার এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো সার্বিকভাবে আসলে আপনারা জানেন যে তাদের যে দাবি এবং এই যে 3টি যে দাবি রয়েছে সেই 3টি দাবি বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের আন্দোলন চালিয়ে যাবেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ আদনান। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেলে ভয়াবহ বিপর্যয় অনিবার্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় তারা সতর্ক করে বলেন, এতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি সংক্রামক ও মানসিক রোগে জর্জরিত হবে মানব সভ্যতা। পরিস্থিতি উন্নয়নে সবুজ প্রকল্পে ন্যায্যতার ভিত্তিতে পর্যাপ্ত বিনিয়োগ ও কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির রিপোর্ট। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় জীবাশ্ম জ্বালানি বন্ধে জোট তৎপরতার মাঝেও বিশ্বজুড়ে এই খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে 4 গুণ। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধ্বংস হয়ে যাবে উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর, গলতে শুরু করবে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকার বরফসহ পার্মাফ্রস্ট অঞ্চলগুলো। বৃদ্ধি পাবে ভাইরাস, জীবাণু ও মানসিক রোগের প্রাদুর্ভাব।
এমন পরিস্থিতিতে নির্গমন বন্ধের পাশাপাশি উষ্ণায়ন প্রতিরোধে লাগাতার বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। জলবায়ু অভিঘাতে বাংলাদেশের তীব্র শীত, দীর্ঘ খরা ও বন্যাসহ নানা দুর্যোগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে নকশি কাঁথার মাধ্যমে দেয়া হয়েছে সংকট ও উত্তরণের বার্তা। They are thinking in profit in the deep, so they don't want to give money to the global south to support the people that is in the territories facing the extreme climate crisis. We work on topics like climate justice, also agroecology and food sovereignty. And in La Via Campesina, we're part of La Via Campesina, which is an international movement. It's the biggest social movement in the world. পরিবেশ বান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং জাস্ট ট্রানজিশন সহ জলবায়ু অভিঘাতে সৃষ্ট সংক্রামক ও মানসিক রোগ প্রতিরোধে অর্থায়ন ঘাটতিকে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। মূলত নীতিগতভাবে এগ্রি করতে হবে যে যেই $1 ট্রিলিয়ন দরকার সেটা যেন ওরা আনতে পারে, যেই লস এন্ড ড্যামেজ ফান্ডের টাকাটা থাকার কথা সেটা যেন আসে, যে প্রতিশ্রুতিগুলো আগের 2 কপে দিয়েছে বা প্যারিস এগ্রিমেন্টে দিয়েছে সেটা বাস্তবায়ন হওয়াটা আসলে অনেক বেশি দরকার। তারা বলছে আমরা 100 বিলিয়ন দিয়েছি, আর আমরা বলছি আমরা ওডিএ ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা ছিল একটা দেশকে যে সহায়তা করতে, ওই টাকাটা যদি বাদ দেই তাহলে 20-30 বিলিয়নের ডলার হয়নি। এখানে তো অনেক ধরনের পারপাস আছে। শুধু 2022 সালে বাড়তি তাপজনিত কারণে 68,000 মানুষের মৃত্যুর ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতির ভয়াবহতা। এমন বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের। একটি করে 29টা ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়ে গেল বিভিন্ন দেশে। আমরা তো আশায় থাকি যে ভালো কিছু হবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স থেকে। হাই লেভেল সেগমেন্ট মিটিং এবং অন্যান্য নেগোশিয়েটররা তুলে ধরেন, ফলের বাইরেও নানা অ্যাক্টিভিস্ট তো অনেক কিছু জোরালোভাবে তুলে ধরেন। ক্লাইমেট চেঞ্জের কারণে নানাভাবে দুর্দশায় পড়ছি, এটা কিন্তু একটা নীরব ঘাতক হিসেবে আমাদের ক্ষতি করছে, যেটা আমরা কিন্তু বুঝতে পারছি না এমনি স্বাভাবিকভাবে। এবং ফসিল ফুয়েলের কারণে যে ধরনের কার্বন ইমিশন হচ্ছে এবং নানা ধরনের সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভিস্টরা তুলে ধরছেন। তবে খুবই সম্মুখ গতিতে আগাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স প্রতিবার। তো এবারও আমরা আশা করি হয়তো ভালো কিছু হবে, সেটা বোঝা যাবে 22 তারিখের পরে যে এটা কোন পর্যায়ে শেষ হলো। বিশ্বজুড়ে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটলেও ব্যবহার কমেনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। প্রাকৃতিক দুর্যোগে উদ্বেগ ও বিষণ্ণতায় নানা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। পরিস্থিতি উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের এক সময়ের অন্যতম সেরা ফুটবলার জাকারিয়া পিন্টু চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 84 বছর। গুরুতর অসুস্থ অবস্থায় রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 50 ও 60 দশকে ঢাকা ওয়ান্ডারার্স ও ঢাকা মোহামেডানের হয়ে দারুণ পারফরমেন্স দেখিয়ে সবার মন জয় করেন এই ডিফেন্ডার। মোহামেডানের বহু লিগ শিরোপা জয়ে অধিনায়ক হিসেবে ভূমিকা রাখেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে মালয়েশিয়ার মারদেকা টুর্নামেন্টে তিনি জাতীয় দলের অধিনায়কত্ব করেন। 1975 সালের ফুটবলার হিসেবে অবসর নেন জাকারিয়া পিন্টু। তিনি কোচিং ও ফুটবল সংগঠক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জাতীয় ক্রীড়া পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন জাকারিয়া পিন্টু। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে আগাম শীতকালীন টমেটোর চাষ করে লাভবান হচ্ছেন চাষি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে টমেটোর ভালো ফলনের পাশাপাশি টমেটোর বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছেন টমেটো চাষিরা। বর্তমান বাজার দর ঠিক থাকলে লক্ষাধিক টাকার টমেটো বিক্রির আশা চাষিদের। এবারে প্রকৃতি সংবাদ।
কুড়িগ্রামে গঙ্গাধর নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বিস্তীর্ণ ফসলি জমি। মাত্র ৩ দিনের ব্যবধানে নদীগর্ভে চলে গেছে ২০০ বসতবাড়ি। সব হারিয়ে উদ্বাস্তু নদী পাড়ের হাজারো মানুষ। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলেও আশ্বাসের বাণীতেই থমকে আছে প্রশাসনের তৎপরতা। এবারে খেলার খবর জানিয়ে দিচ্ছি আরো একবার। গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, উপদেষ্টা সচিব ও বিচারপতি সহ ১৩ জনকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির। ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। সব ক্ষেত্রে চলমান সংস্কার শেষেই নির্বাচন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ বলে জানিয়েছে বিএনপি। সবার কাছে গ্রহণযোগ্যতা থাকে, সরকারকে এমনভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ। বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি। বিশ্বের তাপমাত্রা আরও ২ ডিগ্রির বেশি বাড়লে ভয়াবহ বিপর্যয়ের সতর্কবার্তা। জলবায়ু সম্মেলনের আলোচনায় কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ফুটবল কিংবদন্তির আকস্মিক প্রয়াণে শোক। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।